সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ৭১ সংযোগে। আপনাদের সঙ্গে আছি আমি নীলুফা জাহান তিথি। সাম্প্রতিক চীন সফর শেষ করে আসার পরে আজকে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন করেন গণভবনে। সেখানে আসলে চীন সফরের পাশাপাশি দেশের আরও অনেক বিষয় নিয়েও কথা হয়েছে। সাম্প্রতিক যে বিষয়গুলো চলছে সেগুলো নিয়ে ঠিক তেমনি কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে যে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং তিনি কানে গুলিবিদ্ধ হয়েছেন, সেই বিষয়টিও এসেছে। আজকের ৭১ সংযোগে আমরা কথা বলবো প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে এবং ট্রাম্পকে যে হত্যা চেষ্টা, মার্কিন রাজনীতি নিয়েও আমরা কথা বলবো। তবে শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি গণভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন চীন সফর শেষে, সে বিষয়টি নিয়ে কথা বলতে চাই এবং সংবাদ সম্মেলনে তিনি চীন ও ভারত সফর নিয়ে বিরোধীদের সমালোচনাকে মানসিক অসুস্থতা বলে মন্তব্য করেছেন। বিস্তারিত দেখে নেব ফারজানা রূপার প্রতিবেদনে। পরপর দুই প্রতিদ্বন্দ্বী পরাশক্তি ভারত চীনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ মাধ্যম তো বটেই, রাজনীতি কূটনীতির আলাপেও টক অব দ্য ডিপ্লোমেসি। কিন্তু সব জটিল অঙ্কের হিসাব বন্ধুত্বের সরল অঙ্কে মিলিয়ে দেন বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্তরাধিকার শেখ হাসিনা। এরা তো দুদিন আগে বলছে যে ভারতের কাছ থেকে সব বিক্রি করে দিয়ে আসছি এবং অসম চুক্তি করে আসছি, ভারত কি দেশ বিক্রি চুক্তিও করে আসছি। কোনটা ঠিক? কিন্তু দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আন্দোলনে উত্তাল। ২০১৮ সালের ৬ বছরের মাথায় আবারও কোটা সংস্কারের দাবি। আদালত নাকি প্রধানমন্ত্রী টানবেন সমাধান? যিনি বলছেন নারী করা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে, সে কি চাকরি পেয়েছে? সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে? বিশেষ পরীক্ষা কি সে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে? তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো কোথাটা চাকরি তো পেত। উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সন্দেহ সেই রায়ের বুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা বা একটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। প্রশ্ন ফাঁসের মাধ্যমে প্রথম সারির চাকরিসহ নানা খাতে দুর্নীতির খবর, এটিকে ইমেজ সংকট হিসেবে দেখতে চান না প্রধানমন্ত্রী। বরং যেই হোক দুর্নীতিবাজ, তার খবর বের করার আহ্বান জানালেন সাংবাদিকদের। কী কারণে হিরো হয়ে যায় আর আমরা তো জিরো আছি, কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই। তো তারপর আমার দেশের মানুষের জন্য কাজ করা আমি করে যাচ্ছি। তবে আমরা তো যখন ধরছি হাতে ধরা পড়বে যারা, ব্যবস্থা আমরা নেব, আর আপনারা খোঁজ খবর নেন। সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানিয়ে চীন সফরের সংবাদ সম্মেলন শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একেবারে কানের উপর দিয়ে চলে গেছে, যদি একটু এদিক ওদিক হতো সে আর বাঁচত না। তো এটা আমেরিকার মতো জায়গায় হয় কিভাবে? ফারজানা রূপা, ৭১, ঢাকা। এবার যাব মূল আলোচনায়, যুক্ত করে নেব অতিথিদের। আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক শহীদুল হক, সাবেক পররাষ্ট্র সচিব ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার, আছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত, এবং কাশেম হুমায়ুন, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক সংবাদ। আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্বাগত জানাচ্ছি আজকের ৭১ সংযোগে। প্রথমে কাশেম হুমায়ুন, আপনার কাছে জেনে নিতে চাই, আপনি আজকের এই সংবাদ সম্মেলনে ছিলেন এবং আমরা আমাদের সহকর্মী ফারজানা রূপার প্রতিবেদনে দেখছিলাম, যেমনটি আমি শুরুতেই বলছিলাম, যে প্রধানমন্ত্রী শুধু চীন সফর নিয়ে এই সংবাদ সম্মেলন ছিল, কিন্তু সেখানটায় কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন রয়েছে, দুর্নীতির প্রসঙ্গ উঠে এসেছে, আরও বেশ কয়েকটি বিষয় এখানটায় উঠে এসেছে। আমরা দেখেছি চীন সফরে ২১টি সমঝোতা স্মারক সেটি সই হয়েছে এবং ৭টি ঘোষণাপত্র এসেছে প্রধানমন্ত্রী, এবং এটি নিয়ে অনেক ধরনের বক্তব্য এসেছে, আমরা চীন থেকে কি পেলাম বা কি পাইনি। প্রধানমন্ত্রী এই বিষয়ে কি বলেছেন, শুরুতে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জেনে নিতে চাই। আমি একটা জিনিস বলছি, প্রধানমন্ত্রী লিখিত তার যে বক্তব্যটা দিয়েছেন সেখানে কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলেছেন, এবং লিখিত স্টেটমেন্ট তার মাননীয় প্রধানমন্ত্রীর, যে দ্বিপাক্ষিক বৈঠকে চীনে, আমি একেবারে হুবহু উদ্ধৃতি করছি বক্তব্যের, যে দ্বিপাক্ষিক বৈঠকে শি জিনপিং অনুদান, সুদমুক্ত ঋণ দান, রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণের 4টি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করেন
এই 4টি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে $2 বিলিয়ন সমপরিমাণ অর্থ প্রদানের সম্মত হয়েছে। এটা হচ্ছে আমি আর তারপরে কিছু কিছু এটার মূল অপারেটিভ পার্ট আমি যেটা মনে করি। এখানে যে আপনি যে কথাটা বললেন যে আলোচনা সমালোচনা, মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার পরে অনেক কিছু হচ্ছে, কিন্তু আপনি মাননীয় প্রধানমন্ত্রী যখন তার পজিশন থেকে একটা কথা বলেন, তো ডেফিনেটলি এটাকে আমি জানি সরকারিভাবে একটা কথা বলেন, তখনই এটাকে কিন্তু আমরা কগনিজেন্স নিতে হবে যে এটাই হয়েছে। এখানে ভুল বোঝাবুঝির কোনো কারণ নাই। জানি না আমি এখানে শহীদ ভাই সাবেক পররাষ্ট্র আছেন বা রাষ্ট্রদূত আগে এক স্বনামধন্য মুন্সি ফয়েদ, তিনিও আছেন, তারা অ্যানালিসিস করবেন। আমার কাছে এটাই অপারেটিভ পার্ট মনে হয়েছে যে অত্যন্ত আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী সফল এবং সার্থক হয়েছে। এই জন্য বলবো যে ভারতের যে ডিপ্লোমেসি চলছে, ভারতের পরপরই আপনি দেখেন যে ভারতের পরপরই কিন্তু চায়না সফর। এখানে কিন্তু স্পষ্টতই মনে করে যে ভারতের পরে চায়নার সাথে ভারতের যে সম্পর্ক, এর মাঝে একটা মিনিমাম সমঝোতা রাখা, ভালো সম্পর্ক রাখা, এটা কিন্তু সাংঘাতিক টাফ ব্যাপার। সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা ভারসাম্য রক্ষা করে চলেছেন আমার মনে হয়। আমি জানি না এই দুজন আছেন বিজ্ঞ আলোচক এখানে আছেন, তারা কিভাবে দেখেন এটাকে, তারা হয়তো বলবেন। আমার কাছে মনে হয় তাদের মতামতই নেব। মুন্সি ফয়েজ আহমেদ, বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে চীন সফরের আগে এবং চীন সফর শেষেও এর বিভিন্ন বিষয় নিয়ে আপনি মতামত দিয়েছেন, এবং সেখানটাও আপনি যেমনটি বলেছেন যে এর আগে যেটি বলা হতো কৌশলগত সহযোগিতায় অংশীদারিত্ব, এখন আমরা বলছি ব্যাপকতর কৌশলগত সহযোগিতায় অংশীদারিত্ব। এটি একটি নতুন ধাপ। তো চীনের সাথে এই যে কৌশলগত সম্পর্কে, সেটির উত্তরণ কতটা ঘটলো? এই ঘটনাগুলো তো একদিনে ঘটে না। এই যে প্রথমে হলো আমরা অভিপ্রায় প্রকাশ করলাম দুই পক্ষই, এবং তারপরে আমাদের যে বিভিন্ন খাতে বহুমাত্রিক যে সহযোগিতাগুলো আছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, আরো বেশি আরো ব্যাপক করা, এবং যেসব ক্ষেত্রে এখনো সহযোগিতা হয়নি সেগুলো, কারণ প্রতিদিনই নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচিত হচ্ছে। কারণ পৃথিবীতে বসে থাকে না, পৃথিবীতে যেমন উৎপাদনের ব্যবস্থা পরিবর্তন হয়, তারপরে পৃথিবীর বৈশ্বিক যে অর্থ ব্যবস্থা সেটার পরিবর্তনের চেষ্টা চলছে বা হচ্ছে। তো সবকিছুর মধ্যে কিন্তু নতুন নতুন জায়গা তৈরি হচ্ছে আমাদের সহযোগিতার, তো সেগুলো তো যুক্ত হবে। আর আগের যেগুলো আছে সেগুলো তো আছেই। তো সেখানে মোটা দাগে যেমন প্রযুক্তি, একসময় প্রযুক্তি নিয়ে অত কথা বলা হতো না, খালি বলা হতো টেকনোলজি ট্রান্সফার বলে শেষ করে দেওয়া হতো। কিন্তু এখন এই বিষয়টি অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। সবকিছুতেই প্রযুক্তি নতুন নতুন ধাপে উন্নীত হচ্ছে, এবং সেগুলো তো আমাদের প্রয়োজন। আমরা এখন মার্কিন যুক্তরাষ্ট্র বা জার্মানির প্রযুক্তি এনে হয়তো সাথে সাথে ব্যবহার করতে পারবো না, আমাদের উপযুক্ত প্রযুক্তি হতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। সেটা আমরা হয়তো চীনের কাছে যে প্রযুক্তি আমরা পেতে পারি, চীন যদিও প্রযুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে অনেক ক্ষেত্রে, কিন্তু ওদের এখনো এমন সব প্রযুক্তি তারা ব্যবহার করে যেগুলো আমরাও ব্যবহার করতে পারি। সুতরাং সেগুলো আমরা তাদের কাছ থেকে নিতে চেষ্টা করবো। সেটা হবে আমি মনে করি নতুন যে আমাদের সম্পর্কে যে নতুন বিন্যাস হবে, তাতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। আর তো বলাই হচ্ছে যে আগে যেগুলো আমরা চাইনি, আগে আমরা তো এরকম আর্থিক সংকটের মধ্যে ছিলাম না। সুতরাং আর্থিক যেমন আমাদের বাজেট ডেফিসিট, আমাদের রিজার্ভ ডেফিসিট বা আমাদের বাণিজ্য ডেফিসিটের জন্য আমরা বাইরের থেকে সাহায্য এর আগে চাইনি ওইভাবে, এবারে চেয়েছি। সেটাও একটা নতুন অবস্থা তৈরি করছে। তো এই সমস্ত নতুন নতুন ক্ষেত্রে আমরা যে সহযোগিতাগুলো বাড়াবো, এটাই তো। আর আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিন্তু আমাদের সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র, আন্তর্জাতিক পরিমণ্ডলে যেমন নতুন নতুন বিষয় সামনে আসতেছে, সেরকম এইসব ক্ষেত্র চলে আসছে। যেমন আগে তো এই কি বলে প্যালেস্টাইন ইস্যুটা এত জোরে ছিল না এক সময়, বহুদিনের পুরনো বিষয়, কিন্তু এখন এটা বহু সামনে চলে আসছে। তো সেখানে আমরা চীনের সাথে সহযোগিতার কথা আসতেছে, চীন এবং আমরা একরকমের বক্তব্য দিচ্ছি। তো এই জিনিসগুলো যদিও আমরা সব একেবারে পুরোপুরি একরকম কাজ করি না, কিন্তু আমাদের কাজের মধ্যে অনেক মিল আছে। তো এইসব ক্ষেত্রে আমরা যে সহযোগিতা করছি, এই সবকিছুই কিন্তু। তারপরে যে একটু আগে একটা কথা বললাম, এটা আরেকটু পরিষ্কার করে বলা যেতে পারে যে মার্কিন ডলারের যে ইয়েটা একটা প্রাধান্য সারা পৃথিবীতে সবকিছু, সেখান থেকে বের হয়ে আসার একটা নতুন পথ খোঁজা, সেখানেও কিন্তু আমরা চীন, ভারত, ব্রাজিল এদের সবার সাথে মিলে কাজ করার চেষ্টা করছি। তো সুতরাং এগুলো নতুন নতুন ক্ষেত্র। আর তাছাড়া আমরা এতদিন যেগুলো করে আসছি, যে আমাদের কি বলে অবকাঠামো গঠনে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল
উন্নয়নে, আমাদের শিল্প খাতের উন্নয়নে, আমাদের কৃষির উন্নয়নে, আমাদের শিক্ষা খাতের উন্নয়নে, এতে তো চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বহু পুরনো, বহুদিনের, আস্তে আস্তে গড়ে উঠেছে। সেই সম্পর্কটাকে আরো নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার যখন কথা বলা হচ্ছে, নিয়ে যাচ্ছি যখন, তখন এই কথাটি বলা হচ্ছে যে ব্যাপকতর কৌশলগত সহযোগিতার অংশীদারিত্ব। তো সুতরাং সেটা একটা, আমি মনে করি যে একটা ধারাবাহিকতার ব্যাপারও আছে, এবং এটাতে ভুল বোঝার ব্যাপার কিছু নেই। কিন্তু যেটা আছে যে হ্যাঁ, এগুলো আমরা বলতে পারি যে এই যে কয়েকদিন পর পর আমরা নতুন নতুন শব্দ ব্যবহার করি, এটার মধ্যে একটা রেটরিক ব্যাপার থাকে যে হ্যাঁ, আমরা নতুন নতুন শব্দ ব্যবহার করছি, সেইটা একটা ব্যাপার। কিন্তু সত্যিকারেরও কিছু, বাস্তবও কিছু পরিবর্তন ঘটে, সেটা আমাদেরকে বুঝতে হবে। জি, অধ্যাপক শহীদুল হক, এবার আপনার কাছে আসতে চাই। মুন্সি ফয়েজ যেটি বললেন যে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্রের কথা, সেই সহযোগিতার ক্ষেত্রগুলো যদি বিবেচনায় নেন, তাহলে আপনি এই সফরকে কিভাবে মূল্যায়ন করবেন? এবং এই যে প্রত্যাশা এবং প্রাপ্তি যা নিয়ে এত আলোচনা, ঋণ প্রাপ্তি দিয়েই কি কোনো সফরের সফলতা বা ব্যর্থতা সেটি কি নির্ধারণ করা যায় কিনা? ধন্যবাদ। আমার মনে হয় আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন এই ভিজিটের বিভিন্ন সফলতার দিকটা, যেটা সাথে আমি একদম 100% একমত। আসলে একটা ভিজিট বা একটা আসপেক্ট দিয়ে দুটো দেশের সম্পর্ককে কখনোই ডিফাইন করা যায় না। আমি এর আগেও এক জায়গায় বলেছি। দু নম্বর হলো যে যেখানে ওই বাজেট সাপোর্টের বিষয়টি আসলো, বাজেট সাপোর্ট নর্মালি আমরা IMF ADB-র কাছ থেকে পেয়ে থাকি। বাইল্যাটারালি যে বাজেট সাপোর্ট, এইটা নতুন ফেনোমেনা গ্লোবালি। সুতরাং ওই অ্যাঙ্গেলে আমার মনে হয় একটু দেখা দরকার। দু নম্বর হলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিভিন্নভাবে আবার $2 বিলিয়ন একটা সম্মতি, একটা এগ্রিমেন্ট হয়েছে, এবং মানে একটা কনসেন্ট হয়েছে যে দুই দেশ এটা ওয়ার্কআউট করবে যে কিভাবে এটা করা যায়। আপনার নিজেও বলেছেন, অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ আহমদ বলেছেন যে আমাদের সম্পর্কটা একটা বড় টাইম লাইনে দেখা দরকার। আমরা খুব বেশি একটা ভিজিটে কি হলো না হলো এটা নিয়ে খুব নাড়াচাড়া করি। চায়নার সাথে আমাদের রিলেশনশিপটা আমি মনে করি একটা মেজর ব্রেক থ্রু এসেছিল, একটা পয়েন্টে গেছে। সেটা হলো শি জিনপিং তখন 2016-তে বাংলাদেশে এসেছিলেন। তখন আসলে একটা বড় প্যাকেজ হয়েছিল, $27 বিলিয়ন, প্রাইভেট সেক্টর অ্যানাদার $15 to 16 বিলিয়ন ছিল। ওইখানে আমার জানা মতে about $7 বিলিয়ন প্রজেক্টে আমরা এখন ইমপ্লিমেন্টেশনে গেছি, বাকিটা কিন্তু রয়ে গেছে। ইটস এ কমিটমেন্ট এট দি হেড অফ দি স্টেট লেভেল। সুতরাং আমরা ওইটাকে বাদ দিয়ে দিচ্ছি কেন? ওইটা তো একটা ফলো আপ হতে থাকবে, ওইটারও ইমপ্লিমেন্টেশন। ওটা কি খাতা থেকে একদমই বাদ চলে গেল? তা না। সুতরাং ওইখানে একটা বড় প্যাকেজ আছে। এখন প্রশ্ন হলো যে অ্যাকচুয়ালি চায়না বলছে যে অলরেডি তো আমরা যে আমাদের প্রেসিডেন্ট যেটা কমিট করে এসছেন বাংলাদেশে, আমরা ওইটার ইমপ্লিমেন্টেশনটা আগিয়ে নিয়ে যাই, আর যেখানে নতুন নিড তৈরি হয়েছে, গ্যাপ তৈরি হয়েছে, ওই জায়গাটা আমরা নতুন ভাবে দেখি, যার মধ্যে একটা বাজেট সাপোর্ট আছে। আমার মনে হয় বড় ফ্রেমে দেখলে এটা, এই ভিজিট খুব সাকসেসফুল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর। ন্যাচারালি স্বাভাবিকভাবেই একটা স্ট্র্যাটেজিক আলোচনা হয়েছে, একটা পলিটিক্যাল আলাপ হয়েছে, একটা বিজনেস আলাপ হয়েছে, এবং একটা বড় জিনিস যে এই ভিজিটের সাথে সাথে একটা বিজনেস সামিট হয়েছে। এবং বিজনেস সামিটে আমার মনে হয়, আমার যতটুকু ইনফরমেশন, অনেক রকমের আলোচনা হয়েছে, এবং অনেক আমাদের বিজনেসম্যানদের সাথে চাইনিজ বিজনেসম্যানদের অনেক কিছু নিয়ে এগ্রিমেন্ট হয়েছে। ওইটা আমরা কেন ছেড়ে দিচ্ছি? জি, এখানটায় আরেকটি বিষয় আছে যে যেমনটি আজকে সংবাদ সম্মেলনে বিষয়টি উঠেছে যে সেখানে সফরে দেখা গেছে যে চীনা ব্যবসায়ীদের কাছে, চীনাদের কাছে অনেক ধরনের প্রজেক্ট আছে যা তারা করতে চায়, এখানে বিনিয়োগ করতে চায়। কিন্তু বাংলাদেশও এই জায়গাটায় খুব সাবধানী কূটনৈতিক একটি আচরণ করছে কিনা, আসলে কোনটি দরকার, কতখানি নেবে, সেটি শোধ করবারও একটি বিষয় আছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না, অ্যাবসলিউটলি। মানে আমরা একটা হলো যে একটা MOU হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমরা দু দেশ মিলে এই জিনিসটা করব। এইটার যখন সাবসিকুয়েন্টলি আমরা আলোচনায় আসি, এবং সময়ের পরিক্রমা অনেক সময় এটার প্রয়োজন থাকে না। দু নম্বর হলো যে এটার একটা কস্ট বেনিফিট অ্যানালিসিস আছে, আমাদের তরফেও থাকে, ওদের তরফেও থাকে। তারপরে কিন্তু লোন এগ্রিমেন্টটা সই হয়। তো লোন এগ্রিমেন্ট সই হলে তারপরে আমরা বুঝতে পারি যে এইটা আসলে এগ্রিমেন্টটা হয়েছে। কিন্তু
বেসিক হলে যে একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট হওয়া যে না আমরা এই সেক্টরে দু দেশ মিলে আমরা এই জিনিসটা করব, ওই অ্যাঙ্গেল থেকে দেখা দরকার। আর আমাদের মনে রাখতে হবে যে ন্যাচারালি এখন তো বিশ্ববাজার একটা বেশ মন্দা যাচ্ছে। আপনার ধরেন একটা সময় ছিল যে আমরা হয়তো অনেক প্রগ্রেসিভলি ওপেনলি অনেক নতুন প্রজেক্ট করতে চেয়েছি, এখন হয়তো সেই প্রজেক্টের প্রয়োজনীয়তা কম। যেমন আমি বলি যে করোনার প্রেক্ষাপটে আগেই 2016-তে এই হেলথ সেক্টরটা অত ফোকাস পাইনি, এখন তো ওইটা একটা বড় হেলথ সেক্টর যেখানে আমরা হয়তো চাইনিজদের সাথে এই হেলথ সেক্টরটা ঠিক করা, ভ্যাকসিন তৈরি করা, এটা একটা বড় জায়গায় এসে। মুন্সি ফয়েজ ভাই বলেছেন টেকনোলজির কথা, 2016-তে টেকনোলজি ওয়াজ নট ফিচারিং প্রমিনেন্টলি, সুতরাং ওই জিনিসটা এসছে। সুতরাং মানে আমার মনে হয় যে এটাকে একটা সর্ট অফ ইভলভিং ডাইনামিক প্রসেস হিসেবে দেখতে হবে। কখনো কোনো সেক্টরে এইটা একটু থিন হবে, কোথাও এটা ঠিক হবে যে মানে ভিজিট ভালো হয়নি, এটা হয়নি, মন্দ লোকেরা তো বলতেই থাকবে। আমার মনে হয় অর্থাৎ একটা দীর্ঘ সময় ধরে এর প্রভাব বা ফলাফল সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমি একটু তিস্তা প্রসঙ্গে আসতে চাই এবং মুন্সি ফয়েজ আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা জানি যে তিস্তা নিয়ে চীনের একটি প্রস্তাব ছিল এবং তিস্তা প্রকল্পে ভারতের প্রস্তাব সামনে এসেছে এবং তাদের একটি কারিগরি দল এখানে আসবে এবং প্রধানমন্ত্রী আজকে এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যেহেতু তিস্তা ভারত পানি আটকে রাখছে এটি তারাই করুক, এমন কথা কিন্তু তিনি বলেছেন। তো এক্ষেত্রে এই জায়গাটায় বাংলাদেশ তো আসলে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই কূটনীতিতে আছে। তো এই প্রকল্পে তাহলে চীনের প্রস্তাবের ভবিষ্যৎ কি হবে বলে মনে হচ্ছে? এখানে এইভাবে বলি, আগে চীনের প্রস্তাব বলা যায় না ওইভাবে, কারণ আসল প্রকল্প প্রস্তাবটা তো আমাদের। জি, চীনের রিভিউ করে তারা বলছে যে তারা এটা করতে পারবে এবং আগ্রহ দেখিয়েছে, তারা এখানে বিনিয়োগ করতে চায়। তারপর ভারত আগ্রহ দেখিয়েছে, সেইখানে এসে এখন আমাদেরকে প্রথমে আমরা দেখলাম যে ভারতের এই ব্যাপারে ভারত থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি না, সুতরাং আমাদের দেশের ভিতরে আমরা কি করব সেটা নিয়ে আর ভারতেরও তো মাথা ব্যথা থাকার কথা না, আমরা চীনকে নিয়ে আগাচ্ছিলাম। এখন ভারত যখন আবার আগ্রহ দেখালো তখন আমাদেরকে তো দ্বিতীয়বার চিন্তা করতে হবে, এটা তো আমরা ঝট করে সিদ্ধান্ত নিতে পারি না। যেভাবেই আমরা দেখি ভারতের সাথে আমাদের সম্পর্কটা একটা বিশেষ সম্পর্ক। ভারত আমাদের চতুষ্পার্শ্বে অবস্থান করে, বঙ্গোপসাগর সহ, আর আমরা ভারতের পেটের ভেতরে অবস্থান করি। সুতরাং এই সম্পর্কটা অন্য কোনো দেশের সাথে, চীনের সাথেও আমাদের সম্পর্কের তুলনা হয় না আর কি। তো সুতরাং ভারতকে আমাকে বিভিন্নভাবে বিশেষভাবে দেখতে হবে। ওই যে একেবারে সমান মাপকাঠিতে বা ব্যালেন্স করবো এই কথা চিন্তা না করে অনেক ক্ষেত্রে আমাকে ভারতকে বিশেষ সুবিধা দিতে হবে, ভারত আমাকে বিশেষ সুবিধা দিতে হবে। এইটাই আমরা চাই, সবসময় পাই যে তা নয়, কিন্তু এইটা হলো আমাদের চাওয়া পাওয়া। তো সেইখানে যখন যদি ভারত আমাকে তিস্তা, কারণ তিস্তা নদীটা তো আসছে ওদের থেকে, ওদিক থেকে ভারত যদি আমার তিস্তা প্রজেক্টে কাজ করে দিতে চায়, আমার স্বার্থ অনুযায়ী যদি করে তাহলে অসুবিধা তো নাই, সেটা করতেই পারি আমরা। এবং চীন এখানে খুব একটা বড় মনের পরিচয় দিয়েছে যে তাদেরকে আমরা বলেছিলাম, তারা সেখান থেকে বুঝতে পারছে যে হয়তো তাদের দ্বারা হবে না করা, কিন্তু তারা সেটা চেপে রেখে তারা বলছে যে বাংলাদেশ, এটা বাংলাদেশের সার্বভৌম অধিকার, তারা যেভাবে সিদ্ধান্ত নিবে, যাকে দিয়ে করতে চায় তাকে দিয়ে আমরা সেইটাকে সম্মান জানাবো। তারা যদি এমনও বলে যে না ভারত চীন দুই পক্ষই করবে, সেটাও আমরা বিবেচনা করব। এই যে কথাটা বলতে পারা, এটা আমি মনে করি যে সত্যিকারের একজন বন্ধুর এটা একটা ইয়ে আর কি, চিহ্ন। কারণ অন্য বন্ধুরাও যাতে এটার থেকে শেখে, আমি এটা আশা করব। যদিও এটা সবসময় হয় না, কিন্তু যে না ঠিক আছে, আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে একটু আমাদের, যেমন ভারতকে আমরা বিশেষভাবে তার সাথে সম্পর্কটা করতে হয় আমাদেরকে, সেই জিনিসটা যে আমার বন্ধু চীন বুঝতে পারে, তাহলে আমরা খুব খুশি হই, তাইলে আমাদের উপর থেকে একটা চাপ সরে যায় এবং আমরা সহজে সবার সাথে কাজ করতে পারি। এতদিন যেটা করছি, কিন্তু মাঝে মাঝে এই টানাপোড়েনগুলো তৈরি হয়, তখন আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং সেটা আমরা নিয়েছি। আমাদের বন্ধুরা এ পর্যন্ত কিন্তু সেগুলো মেনে নিয়েছে এবং আমি মনে করি যে ভবিষ্যতেও সেটা হবে। এবং তাই আমাদের যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি নিয়ে হাঁটা এবং সফলভাবে হাঁটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটা চালু থাকবে। জি, এবং আজকেও এই কথাটি আরো একবার প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন। অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ এবং কাশেম হুমায়ুন আমাদের সাথে যুক্ত হবার জন্য।